এবার সরাসরি বাংলাদেশের অবস্থার জন্য ভারতকে দায়ী করলেন মোহাম্মদ ইউনূস। কালকে শেখ হাসিনার অডিও একটি বার্তা ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, সেন্ট মার্টিনস দ্বীপকে কখনোই তার পরিবার কিংবা তার পার্টি আমেরিকানদের হাতে তুলে দিতে চায়নি, এর জন্যই তাকে ক্ষমতা থেকে সরানো হয়। কিন্তু মিলিটেন্ট ইউনূস সরাসরি তার দেশকে অর্থাৎ বাংলাদেশকে আমেরিকানদের কাছে বিক্রি করে দিতে চাইছেন। তিনি একটি জায়গায় বলেন, মোহাম্মদ ইউনূস ক্ষমতা বাঁচানোর জন্য সন্ত্রাসবাদের আশ্রয় নিয়েছেন। এমনকি বর্তমানে বাংলাদেশের যে জেলখানাগুলো আছে সেখানে আর কোনো সন্ত্রাসবাদীরাই জায়গা পায়নি, সকল সন্ত্রাসবাদীরা বাংলাদেশের মুক্তাঞ্চলে ঘোরাফেরা করে। কাল থেকে বাংলাদেশের অবস্থা এক ঝটকায় অনেকটা পরিবর্তন হয়ে যায়। ঠিক দুদিন আগে মোহাম্মদ ইউনূস পদত্যাগের একটি নাটক করছিলেন। নিন্দুকেরা বলছেন পদত্যাগের নাটক, আসলে তিনি তার পপুলারিটি কোন জায়গায় নিয়ে গেছেন কিংবা আদৌ পপুলারিটি বেঁচে আছে নাকি সেই পুরো বিষয়টা একটু যাচাই করার চেষ্টা করছিলেন। তবে রাজনৈতিক দলগুলো যেভাবে মোহাম্মদ ইউনূসের এই সরকারের উপর প্রেসার ক্রিয়েট করেছে, তাতে তিনি অন্তত বুঝে গেছেন বাংলাদেশে তার দিন কার্যত শেষ হয়ে গেছে। তিনি বিভিন্ন উপদেষ্টাকে মার্কেটে নামিয়েছেন। তারা সেই পুরনো চর্বিত চর্বণ কথাবার্তা বলতে শুরু করেন এবং বোঝানোর চেষ্টা করেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সামনে লক্ষ্য তিনটে: এক সংস্কার, দুই বিচার, তিন নির্বাচন। প্রশ্ন উঠে যায়, শেষ 8 মাসে এই তিন জিনিসের মধ্যে মোহাম্মদ ইউনূস প্রতিহিংসাপরায়ণ রাজনীতি ছাড়া আর করেছেনটা কি? অর্থাৎ সংস্কারের জন্য কি করা হয়েছে, নির্বাচন অর্গানাইজড কেন করা হচ্ছে না, এমনকি একের পর এক ডেডলাইন কেন নির্বাচনের পিছিয়ে দেওয়া হচ্ছে, যে নির্বাচন ডিসেম্বরে করার কথা ছিল তা পিছিয়ে কেন জুনে করা হবে বলছে। এবার শেষ যে প্রশ্ন ওঠে, আদতে বিচার এবং সংস্কারের জন্য মোহাম্মদ ইউনূস শেষ 8 মাসে এমন কি পদক্ষেপ নিয়েছেন যা মোহাম্মদ ইউনূসকে ফের একবার ক্ষমতায় রাখার পক্ষে সওয়াল করতে পারে রাজনৈতিক দলগুলো। স্পেশালি যে প্রশ্ন বেশি ওঠে তা হলো, যে নির্বাচন আপনি ডিসেম্বরে করতে পারবেন না, আপনি পরের বছর জুন মাসে 6 মাসের মধ্যে এমন কি মিরাক্কেল ঘটিয়ে দেবেন বাংলাদেশে যে সেই নির্বাচন জুনে গিয়ে আপনি করতে পারবেন। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচনকে পিছিয়ে দিয়ে ছাত্র দল যারা আছেন, যারা নাগরিক পার্টি নামক একটি দল তৈরি করেছে, তাদেরকে অর্গানাইজড করার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। কিংবা উল্টোটাও আপনারা ভাবতে পারেন, মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে তারা তাদের সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছেন, অনেক বেশি অর্গানাইজড হওয়ার চেষ্টা করছেন। এই 6 মাসটাই তাদের কাছে অনেকটা সময়। তারা চাইছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ফের একবার ক্ষমতায় বসবেন। এই ছাত্র আন্দোলনের নেতাগুলোকে দেখে সত্যি হাসি পায়। এরা কি ক্ষমতা দখলের জন্য রাজনীতি করেছিলেন? এরা তো কোটা আন্দোলনকে নিয়ে রাজনীতি করেছিলেন। এদের দাবি ছিল সরকার যেন মুক্তিযোদ্ধার সমস্ত কোটাকে সরিয়ে দেয় এবং নতুন করে কোটা সিস্টেমটাকে রিস্ট্রাকচার করে। আজকে তারা বাংলাদেশে ক্ষমতা দখলের জন্য রাস্তায় নেমেছেন, এটা ভাবলেই হাস্যকর লাগে। যাই হোক, কালকে সর্বদলীয় একটি বৈঠক ডাকেন মোহাম্মদ ইউনূস। যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে পাত্তাই দিতে চাইছিলেন না, সেই রাজনৈতিক দলগুলোকে নিয়েই বসতে বাধ্য হন মোহাম্মদ ইউনূস। লক্ষ্য একটাই, সকলের কনফিডেন্স জোগাড় করা এবং বাংলাদেশের নির্বাচনটা পিছাতে সেই জুনে নিয়ে যাওয়া। কিন্তু আসলে সব থেকে বড় ভুলটি কালকে সর্বদলীয় বৈঠকে করে ফেলেন মোহাম্মদ ইউনূস। সকলের সামনে তিনি নাকি এমন কিছু কথাবার্তা বলেন যাতে নিজের দেশেই প্রবল বিক্ষোভের মুখে ফের একবার পড়তে শুরু করলেন মোহাম্মদ ইউনূস। তিনি সরাসরি বাংলাদেশের এই অবস্থার জন্য ভারতকে দায়ী করেছেন। একদম অফিসিয়াল বিবৃতি। সেই মিটিংয়ে যিনি উপস্থিত ছিলেন সেই রহমান মান্না, পুরো নাম মাহাদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্য পার্টির প্রেসিডেন্ট, তিনি সেই মিটিং থেকে বেরিয়ে এসে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। তিনি কি বলেছেন আমি একটু বোঝানোর আপনাদের চেষ্টা করছি, তাহলে বুঝবেন সব কিছুর পিছনে ভারত আছে। ভারতের জন্যই বাংলাদেশের এই অবস্থা, ভারতের জন্যই বাংলাদেশ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই যে বিস্ময়কর জিনিসগুলো তিনি এস্টাবলিশ করার চেষ্টা করেন, এ নিঃসন্দেহে এক বিপজ্জনক প্রবণতা। এই প্রবণতা থেকে মুক্তি যদি মোহাম্মদ ইউনূসের না পান উনি, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ, বিশ্বাস করুন, যেটুকু আছে সেটুকু আর থাকবে বলে আমার মনে হয় না। ফের একবার ভারত কোনো না কোনো পদক্ষেপ নেবে, এ আপনারা লিখে নিন। তবে মোহাম্মদ ইউনূস কালকে কি বলেছেন? তিনি বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ ওয়াজ ফেসড উইথ এ মেজর ক্রাইসিস ডিউ টু ইন্ডিয়ান হেজিমনি। অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের জন্য বাংলাদেশ নাকি মেজর ক্রাইসিসের মধ্যে পড়েছে। তিনি কি বলেছেন? দ্য চিফ অ্যাডভাইজার স্টেটেড দ্যাট দ্য কান্ট্রি ইজ ইন মেজর ক্রাইসিস ডিউ টু ইন্ডিয়ান হেজিমনি। হি বিলিভস দ্যাট দ্য এন্টায়ার নেশন needs to remain united in response.
অর্থাৎ ভারতীয় আধিপত্যের বিপক্ষে লড়ার জন্য সমস্ত আন্তর্জাতিক যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা এক কাট্টা থাকুন, একজোট থাকুন। কেউ দয়া করে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাইবেন না, কেউ নির্বাচন করতে বলবেন না, কেউ বলবেন না অন্তর্বর্তীকালীন সরে যাক, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সরে যাওয়া মানেই নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসবে, ফলে ভারতের আধিপত্যবাদ ফের একবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। ক্ষমতা দখলের জন্য আর কি বলবেন মোহাম্মদ ইউনূস আমার জানা নেই। তিনি বলেছেন নাকি, পরবর্তী আমি স্টেটমেন্টটা দেখছিলাম, অর্থাৎ ইউনূস started the discussion by saying that we are in a deep crisis. By crisis he meant that conspiracy of Indian hegemony. তিনি বলতে চাইছেন ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশ অত্যন্ত বিপদে পড়েছে। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে থাকতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করতে হবে। মোহাম্মদ ইউনূস যা করছেন সব ভালো ভালো বলতে হবে। মোহাম্মদ ইউনূসই একদম ভারত বিরোধী, তার মুখ সেটা বলতে হবে। মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেই আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাবো, সেই রকম কথা প্রচার করতে হবে। আর কি বলেছেন? দ্য চিফ অ্যাডভাইজার স্টেটেড দ্যাট কান্ট্রি ইজ ইন মেজর ক্রাইসিস ডিউ টু ইন্ডিয়ান হেজিমনি। এর পাশাপাশি শুধু তাই নয়, তিনি বলেছেন ইন্ডিয়ান হেজিমনি ডাজ নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস চেঞ্জ ইন আওয়ার কান্ট্রি অ্যাট অল। বলছে ভারত চায় না আমাদের দেশের একটা পরিবর্তন আসুক। ইফ দে কুড দে উড ডেস্ট্রয় আস ইন এ সিঙ্গেল ডে। তারা চাইলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে পারে। অ্যান্ড দে আর ডুইং এভরিথিং নেসেসারি টু দ্য এন্ড। দ্যাটস হোয়াট হি সেইড। তিনি বলেছেন ভারত চাইলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে পারে, তার জন্য আমাদের একসঙ্গে থাকতে হবে। তিনি বলেছেন এই মুহূর্তে আমাদের প্রয়োজন একসঙ্গে থাকা, নাহলে ভারত আমাদের শেষ করে দেবে। ভারত তাই করতে পারে যা ওদের করা প্রয়োজন। এই ধরনের কথাবার্তা বলে ফের ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরে ক্ষমতায় বসতে চাইছেন মোহাম্মদ ইউনূস। মানুষকে ভয় দেখাচ্ছেন। ভয় পেলে মানুষ তো ভাবে বাবা ঠিক আছে, তুমি যেটা বলছো আমি সেটাই করব, তুমি ক্ষমতায় থাকো, যুদ্ধ থেকে বাঁচাও আমাদের। এই রকম একটা যুদ্ধ জিগির তোলার চেষ্টা বাংলাদেশে করা হচ্ছে, এবং সেটা ভারতকে সামনে রেখে। কিসের জন্য করছে, কেন করছে, সত্যি এর কোনো ব্যাখ্যা মোহাম্মদ ইউনূসের কাছে নেই। পরবর্তীকালে বাংলাদেশে প্রেস সচিব একটি স্টেটমেন্ট দেন, সেখানে সেই যুদ্ধ জিগিরের কথা আসে। তিনি পরিষ্কার বলেন, এ ওয়ার লাইক সিচুয়েশন ইমার্জড বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, প্রিভেন্টিং আস ফ্রম মুভিং ফরওয়ার্ড, causing everything to collapse and pushing us back into subservience. The press secretary Mohammad Yunus quoted as saying, পরিষ্কার বলা হচ্ছে বাংলাদেশের এই বর্তমান অবস্থার জন্য ভারত দায়ী। একটা যুদ্ধ ব্যাপার, বাংলাদেশ যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। ভারত চাইলে একদিনেই সমস্ত বাংলাদেশকে শেষ করে দিতে পারে। অর্থাৎ আপনারা একসঙ্গে থাকুন, এক কাট্টা হয়ে থাকুন, মোহাম্মদ ইউনূসের প্রতি ভরসা রাখুন। পরিষ্কার বোঝা যাচ্ছে ক্ষমতা দখলের জন্য তিনি যুদ্ধ জিগিরটাকে তুলেছেন, এবং কাউকে না পেয়ে তিনি ভারতের বিপক্ষে এই ধরনের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছেন, যা মোহাম্মদ ইউনূসের শেষ 8 মাসের পুরনো স্ট্র্যাটেজি। কিন্তু শেষ 8 মাসে উনি বাংলাদেশের জন্য কি করেছেন প্রশ্ন করবে না? নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল প্রশ্ন করবে। ভারতের কাছে তিনি প্রত্যেকটি পদক্ষেপে ধাক্কা খেয়েছেন। ভারত যদি চাইতো সত্যি একদিনে বাংলাদেশকে শেষ করতে পারতো, কিন্তু আজ অবধি শেষ করার মতো বাংলাদেশের বিপক্ষে কোনো সামরিক শক্তি প্রয়োগ কি ভারতবর্ষ করেনি। উল্টে 7 সিস্টার্স নিয়ে হুমকি বাংলাদেশের পক্ষ থেকে এসছে, শিলিগুড়ি করিডর নিয়ে হুমকি এসছে। একাধিক ক্ষেত্রে ভারতবর্ষকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য দিনের পর দিন একাধিক পরিকল্পনা এই মোহাম্মদ ইউনূস সরকার করেছে। আর আজ চেয়ার বাঁচানোর জন্য বলা ভালো, নিঃসন্দেহে সেই ভারতের বিপক্ষে যুদ্ধ জিগির তৈরি করার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, এবং বলছেন এখন একসঙ্গে থাকো ভাই, না হলে ভারত আমাদের বাংলাদেশকে দখল করে নেবে। এই জিনিস সত্যি অদ্ভুত এক স্ট্র্যাটেজি। কোনো পলিটিক্যাল বিশ্লেষক এর থেকে বেশি ব্যাখ্যা এটা করতে পারবে না, কারণ সমস্ত ব্যর্থতাকে ঢাকতে সেই ভারতকে বেছে নিলেন মোহাম্মদ ইউনূস। একটু অতীতে ফিরে যান শেষ 2 মিনিটের জন্য। অক্টোবর 2024 বাংলাদেশের আসিফ নজরুলের পক্ষ থেকে ভারতের এগেইনস্টে স্ট্রং প্রোটেস্ট জারি করা হয়। তারা ঘোষণা করে দেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। আজ অব্দি শেখ হাসিনাকে ফেরাতে তারা পারেননি। প্রথমে ক্ষমতা নিয়েই বাংলাদেশের উপদেষ্টা ঘোষণা করে দিয়েছিলেন আজ থেকে ভারতে ইলিশ পাঠানো বন্ধ। আজ অব্দি তারা ইলিশ পাঠানো বন্ধ করতে পারেননি। পরবর্তীকালে সারজিৎ আলম তিনি বলে দিয়েছিলেন, সরাসরি মোদীকে অ্যাটাক করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করে কিছু কথাবার্তা বলেছিলেন। আজ অব্দি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ক্ষতি করার জায়গা বাংলাদেশ করতে পারেনি। মোহাম্মদ ইউনূস নিজে বলেছিলেন 7 সিস্টার্স দখল করবেন,
সেভেন সিস্টার্সের একটা চুলও তিনি নাড়িয়ে দেখাতে পারেননি আজ অব্দি। পাশাপাশি সেখানে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান তিনি কি বলেছিলেন, আমরা সেভেন সিস্টার্স এবং নর্থ ইস্টকে অকুপাই করে নেব, নিয়ে নেব বাংলাদেশের সঙ্গে। দুদিন আগে বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক বাংলাদেশ থেকে শোনা গেছিল। তারও কিছুটা আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রধান সহকারী গ্রেটার বাংলা করার চেষ্টা করেছিলেন। সমস্ত চেষ্টা শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। তারা ভারত বয়কট ডাক দিয়েছিলেন, আর ভারত যখন তাদেরকে বয়কট করে ব্যবসা বাণিজ্য ল্যান্ড এরিয়া থেকে বন্ধ করলেন, তারা মাঝ সমুদ্রে গিয়ে পড়লেন। এবং তাদের দেশ থেকে কি স্টেটমেন্ট এলো জানেন, দয়া করে ব্যবসাকে কেন্দ্র করে রাজনীতি করবেন না। অত্যন্ত হাস্যকর একটা স্টেটমেন্ট। তোমরা যদি দিনের পর দিন আমাদেরকে অশান্ত করার পরিকল্পনা করো, ভারতবর্ষ কিন্তু সেই পরিকল্পনাগুলি করেছে যেগুলো অনেক আগে করা দরকার ছিল। তোমরা শুধুমাত্র ভারতের উদারতাকে দুর্বলতা ভাবতে শুরু করেছো। কিসের জন্য ভারতবর্ষ ফিনান্সিয়াল বাজেটে তোমাদের জন্য 120 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করেছে, অনেক বিশেষজ্ঞরা বুঝতে পারছেন না। কিন্তু এই বাংলাদেশ আসলে যে কারণ নয়, তা হয়তো ভারতের একাধিক ব্যক্তিও এখন বুঝতে শুরু করেছেন। তারা এবার সরাসরি ঘোষণা করে দিলেন, ভারত চাইলে আমাদের একদিনে শেষ করে দিতে পারে। তার জন্য আমাদের সঙ্গে থাকুন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে থাকুন। কারণ মোহাম্মদ ইউনূস তো ভারতের বিপক্ষ, আমাদের সমবেত মুখ। জানি না শেষ কোথায়, কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।